আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। রাজ্জাকি ভাই, কয়েকদিন থেকে বেশ গুঞ্জন, নানা রকম কথাবার্তা এবং আহ, আজকে আইএসপিআর এর থেকে একটি বক্তব্য যে সেনাবাহিনীতে যে অভ্যুত্থানের এই সম্ভাবনা একেবারেই গুজব, অপপ্রচার। আমরা দেখলাম যে এই ইস্যুতে তারেক রহমান, মির্জা ফখরুলও কথা বলেছেন। তারা বলেছেন যে সেনাবাহিনী সাথে জনগণকে মুখোমুখি করার এই যে তৎপরতা, এটা একেবারেই অনুচিত। এবং সোশ্যাল মিডিয়ার কিছু কিছু কথাবার্তা নিয়েও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে নিন্দা করেছেন। তো আজকে আমরা সেনাবাহিনীরও মিটিং এর একটি খবর আহ, গণমাধ্যমে দেখলাম, প্রথম আলো সমকালে। সেখানে বলেছে যে সুষ্ঠু নির্বাচন করে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, এটাই তাদের প্রত্যাশা। তো এই যে পরিস্থিতিটা, আহ, এই পরিস্থিতিটা কেন হলো এবং এটা কি মানে কাঙ্ক্ষিত ছিল কিনা, আপনার কাছে কি ধারণা? বাংলাদেশে তো ধরেন সেনাবাহিনী এমন একটা ডিসিপ্লিন ফোর্স। দেশের ক্রান্তিকালে আপনি যদি অতীত দেখেন তাহলে সবসময় ব্যাড টাইমে এসে তারা দাঁড়াইছে। বা সেনাবাহিনী এসে জনগণ তথা দেশবাসীর পাশে দাঁড়াইছে। কিন্তু প্রত্যেকবারের মতো ঘটনা তো এবারেরটা না। এবারেরটা একটু ব্যতিক্রম ঘটনা। ব্যতিক্রম ঘটনা মানে সরকার চলে গেছে, কিন্তু তার সরকারের দোসর অর্ধেক রাষ্ট্রপতি রয়ে গেছে। তো এই যে হুম। একটা বাজে সিচুয়েশন। তারপরে ওই যে কি বলে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে, বিচারপতিরা পালায়ে গেছে, এরকম ঘটনা ঘটছে। সেক্ষেত্রে সেনাবাহিনীর প্রধান যে আশ্বস্ত করছিল, দায়িত্ব নিছে, এবং এই টার্মল সিচুয়েশনের মধ্যে সেওতেই এরকম সিচুয়েশন হ্যান্ডেল করে অভ্যস্ত না। সুতরাং অনেক কথা হয়তো অনেক ভাবে হয়েছে, যেটা আমরা নানান ভাবে সমালোচনা করছি, আসলে লজিক্যালি করেছি। কিন্তু আমি মনে করি এখন যেহেতু দেশে একটা আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে ইউনূস সাহেব, সেখানে তিনি আবার দৃঢ় চিত্তে নির্বাচনের কথা বলছেন। এবং সেনাবাহিনী এর আগেও বলছে যে আমরা নির্বাচন পর্যন্ত থাকবো, আমাদের ব্যারাকে নিয়ে যাব। আমার এরা সোলজাররাও টায়ার্ড হয়ে যায় এবং সাফিসিয়েন্ট না। সুতরাং আমি মনে করি যে সামনে যাতে এই সার্জিস আলম বলি, তো আসিফ মাহমুদ বলি, ক্যান্টনমেন্ট বলি, মানে এইসব বিষয়ে জড়ায় যাতে সামনে আর কোনো কথা না আসে। এবং সেনাবাহিনী আমি মনে করি সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করবে, একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে একটা গণতন্ত্রের সরকারের হাতে দেশটাকে হ্যান্ড ওভার করে যে যার দায়িত্বে চলে যাবে। এটি আমরা প্রত্যাশা করতেছি। আমরা সামনে চাই না যে এইসব বিষয় নিয়ে, এই সেনাবাহিনী বা ক্যান্টনমেন্ট নিয়ে এই সাধারণ রাজনীতির পাশাপাশি তারা আসুক বা তাদেরকে আনা হোক। এটা আমি আমি ব্যক্তিগতভাবে আর সামনে প্রত্যাশা করব না। একটা জিনিস দেখেন রাজ্জাকি ভাই, দুঃখজনক যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত কি উচিত না, একেবারেই এটা রাজনৈতিক বিষয়, এটা রাজনৈতিক দলগুলোর ভাবনার বিষয়, সিদ্ধান্তের বিষয়। এইটা কেন এর সাথে মানে সেনাবাহিনী জড়ায় যাবে, তাদেরকে এটাকে জড়িত করে কথা তুলবে, এটাও কিন্তু মানে খুবই দুর্ভাগ্যজনক। না না, রাজনৈতিক ইস্যুটা এটা কিন্তু এটা আসলে না না, গুরুত্বপূর্ণ। এটা আপনি বললে তো কথা তুলে ওই চ্যাপ্টার তো শেষ কেন, কথা তুললো কেন, কথাটা তো আসছে। হুম হুম হ্যাঁ, হুম। আমি তো অতীতে দেখি নাই যে এরকম কোন সেনাবাহিনীর সেনাপ্রধান নিয়ে কথা বলার পর সে আস্ত রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তো সে বহাল তবিয়তে আছে। সুতরাং হুম এখানে হুম। যা কিছু একটা ঘটনা ঘটছে, যে ঘটনাটা দুঃখজনক, যেটা আমরা ব্যাখ্যা করেছি। সুতরাং সামনে এটা না ঘটুক, আমরা সেটা আর প্রত্যাশা করি না। আমরা সেনাবাহিনীকে একটা সুন্দর ডিসিপ্লিন রেজিমেন্টেড ফোর্স হিসাবে থাকুক, এবং আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই দেশের স্বাধীনতা হুম। সার্বভৌমত্ব নিয়ে। বরং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কখনো বিপন্ন হতে চায়, তাহলে সেনাবাহিনী যদি ডাক দেয়, তাহলে দেশের আপামর জনতার ঝাঁপায় পড়া উচিত হবে তাদের ডাকে। এটাই আমার বক্তব্য। জি। ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও নির্বাচনের কথা বলেছেন এবং সেই তার ডিসেম্বর থেকে জুনের কথা বলেছেন। এবং এই কথাগুলো বলেছেন চীন সফরের আগে। চীন সফরকে নিয়েও একটা ধূম্রজাল আছে। এবং বলেছেন যে এটা সিগনিফিকেন্ট, পররাষ্ট্র সচিব, যে সবার আগে কেন ডক্টর ইউনূস চীন সফরে যাচ্ছেন এবং সেখানে কিছু এমইউ স্বাক্ষর হবে। এটা নিয়ে ভেতরে ভেতরে অনেকেই বলেন যে ভারত এবং আমেরিকা এটা ভালোভাবে দেখছে না। আপনার কাছে কি মনে হয় সামগ্রিক ভাষণ এবং ডক্টর ইউনূসের এই চীন সফর সম্পর্কে? দেখুন, আমরা যে যাই বলি না কেন, সবই কিন্তু অনুমান ভিত্তিক, মানে এমন ভাবে বলে
যে হুম হুম ভারত অ্যানয়েড হবে তো আমেরিকা অ্যানয়েড হবে। হুম আর ভাই আমারে বলছে কি কথাটা? এই হুম হুম কথাটা আমাকে বলছে কে? যে ইউনূস সাহেব চায়না গেলে ভারত অ্যানয়েড হবে, আমেরিকা এই কথাটা বলছে কে? হুম 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 টোটালটাই কিন্তু অনুমান। এই হুম টোটালটা অনুমান। তো এর উপরে চলবে, এর উপরে আলোচনা চলবে। বাট ইউনূস সাহেব তো তার ভাষণে আজকে ক্লিয়ার করছে যে বাণিজ্যিক সফর বলতে পারেন এটা, অর্থাৎ বাণিজ্যের সাথে সম্পর্ক। কিবা ইউনূস সাহেব হলো নিজে একটা প্রফেশনাল বিজনেসম্যান, এবং সেই প্রফেশনাল বিজনেসম্যান হিসাবটি হলো, সবাই কিন্তু এখন সারা পৃথিবী এখন কর্পোরেট। কর্পোরেট গণতান্ত্রিক দেশগুলা যারা, তারা সব কর্পোরেট। ইলন মাস্ক একজন কর্পোরেট। ইলন হুম মাস্ক কিন্তু কত $200 মিলিয়ন ব্যয় করে ফেললে 120-30 মিলিয়ন অলরেডি রিকভার করে ফেলছে এই হুম 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 এই ইলেকশনের পরেই। এগুলা বৈধ। সুতরাং ইউনূস সাহেব চায়না যাবে, ডেফিনেটলি চায়না যাবে, এবং সে বাণিজ্যের উপরই জোর দিবে, কিভাবে ফরেন রেমিটেন্স আনা যায় এবং এক্সপোর্ট ইম্পোর্ট বাড়ানো যায়, এই বিষয়গুলো কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, যদি আপনার কোনো কান্ট্রি সিকিউরিটি থ্রেট মনে করে যে ওখানে গিয়ে উনি কি আলাপ করবেন বা কি বিষয় আলাপ করবেন, সেই সমস্ত আলাপ যদি এমন হয় সামরিক সংক্রান্ত, প্রতিরক্ষা বিষয়ক, এই ধরনের তো কোনো কথা বলেন নাই। এবং এই ধরনের বিষয় না, আসলেই তো মনে সামরিক করেন। সামরিক সহযোগিতা চাওয়া হবে, এই কথা আছে। সামরিক হ্যাঁ, চুক্তি বা সহযোগিতা যেটা বলা হয়। সামরিক সহযোগিতা তা চাওয়া হবে। তাহলে নিশ্চয়ই একটা সিচুয়েশন বলবে যে এরকম হুম সিচুয়েশন হুম যদি আমার দেশে হয় তাহলে চাইবো। তো সেই সিচুয়েশন যারা এক্স ওয়াই জেড অন্য যারা আছে অনুমান করবে, হুম তাদেরও তো হুম চিন্তা করতে হবে যে ওই সিচুয়েশন যাতে না হয়। যেমন একটা কথা আছে, চুরি করলে হাত কেটে দাও। তো তাকে রাষ্ট্রের ভাবা উচিত, চুরি বা করবে কেন, হাতই বা কাটবো কেন। তো হুম ইউনূস সাহেব যদি চায়না যায় থাকে, তাতে যদি সামরিক চুক্তি বা সামরিক সহযোগিতার ব্যাপার আসে, তাহলে যাদের জন্য এটা থ্রেট, তাদেরও তো ভাবা উচিত ইউনূস সাহেব চায়না যাবেই বা কেন, আর এই বিষয়ে আলাপ করবে কেন। সুতরাং এগুলা ভাইস ভার্সা, সবারই দায় আছে। এখানে কেউ প্রেম করতে আসে না, সবাই যার যার দিকটা দেখে। তো সেক্ষেত্রে ইউনূস সাহেব দেখবেন, এবং সেটা যদি তার জন্য ঝুঁকিপূর্ণ হয়, ইজ টু পে ফর ইট, সেই ঝুঁকি সে বহন করবে। কিন্তু এখন পর্যন্ত বাহ্যিকভাবে যেটা শুনলাম বা উনি যেটা ভাষণে বললেন, সেটা বোঝা গেল বাণিজ্য ভিত্তিক। সুতরাং এই হুম ওনার বক্তব্য মোতাবেক আমি ঝুঁকিপূর্ণ কিছু দেখি না। হুম। বাকিটা বলে দিবে কি ঘটে কি তার হবে, উপর। কিন্তু একটা একটা জিনিস কিন্তু আসছে সামনে আলোচনা, সেটা হলো যে এই চীন সফরের পরপরই আহ 2 থেকে 4 পর্যন্ত বিমস্টেক সম্মেলন আছে থাইল্যান্ডে। হুম, সেখানে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের একটা সাইড লাইনে বৈঠকের অভিপ্রায় জানায় বাংলাদেশ একটা চিঠি দিছে ভারতকে, কিন্তু এখনো পর্যন্ত ভারত রেসপন্স করছে না। আপনার কাছে কি মনে হয় যে ভারত ইচ্ছা করে কি একটা চাপে রাখছে বা এড়িয়ে চলছে? মানে মনোভাবটা কি হতে পারে, এর ব্যাখ্যা কি হতে পারে? না দেখেন, এটা তো উনি একটা চিঠি দিচ্ছেন এপ্রিল মাসে, চায়না থেকে সফর করার পরপরই বোধহয় ওখানে যাওয়ার কথা, হুম, জি আমি জি। যতটুকু জানি। তো আমার কেন যেন মনে হয়, যেমন জাতিসংঘের গেলেন আমাদের ইউনূস সাহেব কিছুদিন আগে যখন সাধারণ অধিবেশনে ভাষণ দিলেন, সেখানে উনি সাইড লেনে সাক্ষাৎ চেয়েছিলেন, কিন্তু ফাইনালি ইট হুম ওয়াজ রিফিউজড, দেখা হুম হয়নি। তো হুম হুম এবার আবার চাইছেন। তো আমি মনে করি চাইছেন ঠিক আছে। এবং ভারত ধরেন একটা মানে পৃথিবীর মধ্যে হয়তো বিরাট বড় বৃহত্তর শক্তি না, মানে মানে কি বলে, হুম প্যারা কি বলে এটা, পরাশক্তি হয়তো আন্তর্জাতিক ভাবে না। হুম বাট হুম হুম আপনি যদি আমার সাথে আমরা তুলনা করি, তাহলে সে একটা বড় শক্তি। আর সে একটা বড় শক্তি তো বটেই। সুতরাং তার কাছে আবেদন করছি, সে আগের বার দেয় নাই, এবার হয়তো দিতে পারে। এবং আমার কেন জানি মনে হয় যে এবার ওনার সাথে হয়তো দেখাটা হতে পারে, সম্ভাবনা আছে। এবং সেটা কিরকম বাইলেটারাল আলোচনা হবে নাকি সৌজন্যমূলক সাক্ষাৎ হবে, সেটা সেকেন্ডারি। তবে আলোচনা যেটাই হোক, সৌজন্যমূলক হোক, বাইলেটারাল হোক, অফিসিয়াল হোক, রাষ্ট্রীয় হোক, আলটিমেটলি সাক্ষাৎকার মানেই হইলো ওই ওজন একই আর নাম ভিন্ন ভিন্ন দেন যাই দেন। ওই আপনি যদি এক্সিকিউট করেন, ওই যে বিয়ের দাওয়াত এমন একটা দাওয়াত, কেউ SMS পাঠায় বিয়ের দাওয়াত দিলেও যায়, আবার কার বাড়িতে এসে কার্ড দিলেও যায় না। সুতরাং হুম হুম। এগুলো আমার কাছে মনে হয় প্রোটোকলের ফর্মালিটিস, কিন্তু ওই সাইড লাইনে বৈশাও একটা সুপার আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে। সুতরাং আমার কাছে Right. মনে হয় যে এবার হয়তো আমার কাছে মনে হয় মোদী সাহেবের সাথে ইউনূস সাহেবের বৈঠকটা হবে, আমার যদি না ধারণা। হয় তাহলে বিষয়টা আরেকটু মানে ডেটোরেট করবে আমার ধারণা, যে না না, পরে যদি যদি না হয় যে আরো হ্যাঁ, দৃষ্টিকটু হবে। হ্যাঁ, এখন মনে করেন আমরা দেখা করতে চাইলাম, মোদী সাহেব দেখা করতে যদি উনি করেন, সেটাও ওনার কৌশল। উনি যদি দেখা না করেন,
সেটাও কৌশল। কিন্তু আমি মনে করি যে দুইটা দেশের মধ্যে এই সৌজন্য সাক্ষাৎটা খুবই হওয়া উচিত এবং গুরুত্বপূর্ণ বা জরুরি বলে আমি মনে করি। এই মুহূর্তে আরেকটা রাজনৈতিক অঙ্গনে তো একটা বেশ ইউনুসেফের নির্বাচন নিয়ে যে কথা বলছেন, বিএনপি আশ্বস্ত হতে পারছে না। এই যে আশ্বস্ত না হওয়ার কারণে একটা অস্বস্তি আছে। আপনার কাছে কি মনে হয় যে এই অস্বস্তিটা কি যৌক্তিক? মানে আপনি কে অস্বস্তি ইউনূস অস্বস্তি সাহেব বলছেন? বললেন আবার সেই ডিসেম্বর থেকে জুন, কিন্তু হুম। সম্ভবত মানে বিএনপি চায় যে একটা নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ হলে অনেক রাজনৈতিক যে অস্বস্তি তাদের মধ্যে এবং অনিশ্চয়তা সেটা দূর হবে, এবং একটা রেগুলার গভর্নমেন্ট দ্রুত আসা উচিত। এই জন্য একটা নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত। এই প্রত্যাশার বিপরীতে আজকে ইউনূস সাহেবের এই ভাষণটাকে কি আপনার মনে হয় প্রধান একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এটা ভালোভাবে নেবে কি নেবে না? আপনি যদি অফিসিয়ালি চিন্তা করেন তাহলে হুম হুম নির্বাচনের দিনক্ষণ দেবে নির্বাচন কমিশন। হুম হুম আর উনি প্রত্যাশা করছেন যে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন হবে, অথবা জুন 2026-এর মধ্যে নির্বাচন হবে। এবং সেক্ষেত্রে ভাষণটায় পরিষ্কার বলে দিচ্ছেন কি প্রক্রিয়ায় উনি সংস্কার করে তাদের কাছে দিয়ে দিচ্ছেন। সংক্ষিপ্ত সংস্কার যদি চান তাহলে সংক্ষিপ্ত সংস্কার করে তারা 25-এ ডিসেম্বরে নির্বাচন দিবে। একটু ব্যাপকভাবে চাইলে জুন 26। পাশাপাশি সংস্কার কে কতটুকু চান সেটা মার্ক করতে বলছেন। সবই কিন্তু উনি করেছেন। পাশাপাশি অনেক আগে এটাও বলেছিলেন, সেই কথা তো আর উইথড্র হয় নাই, যে একেবারেই যদি সংস্কার না চায় তাহলে আমি নির্বাচন দিয়ে চলে যাব। তাহলে বলটা তো উনি দিয়ে দিচ্ছেন রাজনীতিবিদদের কোর্টে। রাজনীতিবিদদের কোর্টে হুম দিয়ে দিচ্ছেন যে তোমরা কি চাও। যখন বিএনপি হুম আনুষ্ঠানিক হুম ঘোষণা দেখ, কথার কথা, আমরা আংশিক নির্বাচন চাই না, পুরা নির্বাচন চাই না, সংস্কার চাই না, আমরা চাই নির্বাচন। আপনি ডেট দেন। কই সেটা তো হুম বলছে না। কেন বলছে না? বলটা তো তার কোর্টে দিয়ে দিছে, হুম বলতে হুম হুম ইউনূস সাহেব তো কোনো হাতে কিছু রাখেন নাই। হুম হুম তো তারা বলতে পারতেছেন না কেন? হুম হুম কেন আপনি রাইট। আমার বলেন। আমার মনে হয় যে এখানে রাজনৈতিক দলগুলির মধ্যেই নিজেদের মধ্যে একটা অনৈক্য, একটা দূরত্ব ইতিমধ্যে তৈরি হয়েছে, যার জন্য নিজেরা বসে যে ঠিক করে ইউনূস সাহেবকে সবাই মিলে বলবে যে আমরা আমরা এই তারিখে নির্বাচনটাই চাই এবং এই তারিখের মধ্যে আমরা সংস্কারের ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছাতে চাই, এই কথাটা তো কিন্তু এটা রাজনৈতিক দলগুলো বলতে পারছে না। পারতেছে না কারণ কি? আমরা তো পরিষ্কার দেখতেছি জামাত পর্যাপ্ত টাইম দিতে রাজি, প্রয়োজনীয় টাইম দিতে রাজি, বারবার বলছে প্রয়োজনীয় টাইম। তো প্রয়োজনীয় টাইমটা ঠিক করবে কে? জামাত না। প্রয়োজনীয় টাইম কার? যিনি ক্ষমতায় বসে আছেন তার। আমি জি। প্রয়োজনীয় টাইম দিচ্ছে। হুম আচ্ছা, হুম হুম হেফাজতে ইসলাম ও ইনডাইরেক্ট কিন্তু সংস্কারের পক্ষে, বিচারের হুম পক্ষে। এইভাবে ইসলামী ফোর্স বলতে হেফাজত আর জামাত হুম যদি হয় তারপরে ইসলামী ফোর্সের বাকি থাকে কি? হুম হুম আবার হুম ওইদিকে যদি সার্জিস আলমরা বলতেছে সংস্কার বিচার না করে নির্বাচন নয়, হুম হুম তাহলে হুম আপনি আপনি এখন যদি কেউ নামতে চায় যে আমরা সংস্কার চাই না নির্বাচন চাই, তাহলে তো মুখোমুখি রাজনৈতিক সংঘর্ষ হবে। সুতরাং রাজনৈতিক দলগুলো ভাবতেছে কে কতটা শক্তিশালী। সিম্পল হিসাব এক। দুই, আবার যদি রাজনৈতিক টার্মল সিচুয়েশন হয়ে যায় যে নির্বাচন আমরা সংস্কার চাই না নির্বাচন দাও, আর এরা বলবে সংস্কারের আগে নির্বাচন নয়, মারামারি যদি কঠিন ভাবে শুরু হয়ে যায়, কথার কথা, তাহলে কি হুম হবে? এটাকে ট্যাকেল করার জন্য কিন্তু ইউনূস সাহেব আর থাকবেন না। কারণ ইউনূস হুম হুম সাহেবের সেই ক্ষমতা নাই। ইউনূস সাহেব হলো বস, কিন্তু হুম এক্সিকিউটিভ পাওয়ার সবকিছু কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা। সেক্ষেত্রে তৃতীয় পক্ষ যদি ক্ষমতা নিয়ে যায়, কথার কথা, তাতে যারা আন্দোলন করলো নির্বাচনের জন্য তারা কি নির্বাচন পাবে? আবার যদি তৃতীয় পক্ষ হুম আসে, হুম আবার তো নির্বাচন পাবে না। এটা গেল এক। দুই, আন্দোলনটা, যারা নির্বাচন চায় যে আমি সংস্কারবিহীন আন্দোলন নির্বাচন চাই, তারা মাঠে নেই না, এরকম সিচুয়েশন যদি হয়, এবং মাঠে নামলে সব লোক পাবে কিনা তা তো আমার সন্দেহ আছে। যদি বললেন কেন? হুম হুম কোন কোন দল ডিফ্যাক্টো সরকার হয়ে বসে আছে, এবং হুম হুম ডিফ্যাক্টো সরকার হওয়ার মানে হচ্ছে যে আওয়ামী লীগের যে শূন্যস্থানটা ছিল সেটা তারা পূরণ করছে। তো আওয়ামী লীগ যে জায়গাটা থেকে হুম হুম আর্ন করতো সেই জায়গাটা যারা পূরণ করছে তারা ডিফেক্টো সরকার হিসেবে বৈশা আছে। এখন যদি টার্মোয়াল সিচুয়েশন হয় ইলেকশনের নামে, ইলেকশন দাবির নামে আন্দোলন করতে, যার যদি তৃতীয় কোনো শক্তি আবার আইসে পড়ে, তাইলে পরে ওই হুম শূন্যস্থান পূরণ যারা করছে তারা ওখানে নিরাপদে থাকতে পারবে কিনা সেটাও একটা চিন্তার ব্যাপার আছে। হুম সুতরাং
আন্দোলন চাঙ্গা না হইয়া যদি ডিফ্যাক্টো সরকার হিসেবে থাইকিয়া যার যেটা সুবিধা নিতে পারতেছে, সমস্যা কি? সমস্যা রয়ে গেল টপে, নির্বাচন করে যারা এমপি মন্ত্রী হবে তাদের দুর্ভাগ্য, কিন্তু মাঠ কর্মীদের তো দুর্ভাগ্য নাই। আন্দোলনের শক্তি কিন্তু মাঠ কর্মী, শতভাগ জি জি। মাঠ কর্মী ওই জায়গাটাতে উঠে যাবে কিনা এটাও চিন্তার বিষয়। আর একটা বিষয় খুব পরিষ্কার যে নতুন রাজনৈতিক দল যাত্রা শুরু করতে না করতে বেশ কিছু বিতর্ক আসছে দলের ভেতর থেকে। যেমন আজকে তানজিন সারা সম্ভবত বলছেন যে এই সার্জিসের গাড়ি বহরের এই 100 গাড়ি বহরের টাকা কোথা থেকে আসলে, এটা তারও প্রশ্ন। সার্জিসও দেখলাম একটু আগে উত্তর দিয়েছে। তার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলছে যে যারা 100 গাড়ি নিয়ে এলাকায় যায় তারা কেমন রাজনীতি উপহার দেবে বোঝা যাচ্ছে। আসলে জুলাই মাসের দিকে যখন কি এই ছাত্ররা আন্দোলন করছিল, এমন এমন কিছু নাম ধরন তারা সামনে আনছিল, বেশ তো চমকে ওঠার মতন, একটু ব্যতিক্রমী আন্তর্জাতিক মানের মনে হচ্ছিল যে তাদের এক একটা মানে কর্মসূচির নামগুলো। কিন্তু যখন কি আবার রাজনৈতিক দল হিসেবে তারা আসলো, তখন ওই সেই মানে বড় বড় হোটেলে ইফতার পার্টি, তারপরে ওই গাড়ি বহর, এই ঘটনাগুলো দেখছি। আবার অন্যদিকে হান্নান মাসুদ হাতিয়াতে তার উপর আবার কার্যক্রম চালাতে যে হামলাও হচ্ছে। একদিকে গাড়ি বহর নিয়ে বেশ একটা আনন্দ উৎসবের একটা মহড়া দেখলাম, আবার অন্যদিকে হান্নান মাসুদকে প্রতিরোধ করা হলো। এই যে পরিস্থিতিটা দলের ভেতরে স্ট্যাটাস দেয়া নিয়েও দেখছি যে ওই যে একজন আরেকজনের বিরুদ্ধে এক ধরনের মতামত। আপনার কাছে মনে হয় কি এর ফলে নতুন দল হিসেবে তাদের যে একটা নতুনত্ব, এক ধরনের ঐক্য, সেটা নষ্ট হচ্ছে কিনা? শোনেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর যে বৈশিষ্ট্য, যে রাজনৈতিক দল ক্ষমতার বাইরে থাকে তারা গণতন্ত্রের প্রতি দায়িত্বশীল হয়, গণতন্ত্রের উপরে বয়ান রাখতে থাকে ফুল টাইম। ক্ষমতায় হুম হুম যাওয়ার পর আমার জানা মতে পরীক্ষিত দল একটাও গণতান্ত্রিক ছিল না। হুম হুম ক্ষমতায় যাওয়ার পর ক্ষমতার বাইরে থাকলে গণতান্ত্রিক হয়, এক। দুই নম্বর, যেই পার্টির গুরুত্ব থাকে সেই হুম পার্টির ভিতরে পদ নিয়ে টানাটানি হয়। এমন কোন বড় দল নাই যার ভিতরে পদ নিয়ে লড়াই হয় নাই। হুম হুম জুনিয়ররা জাম্প করে উঠতেছে। বা আপনি বড় 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 দলের ভিতরে দেখবেন এখন এমন বড় দল আছে যেই বড় দলের চারটা পাঁচটা লোকে যখন আলাপ করে প্রত্যেকটি দলের মহাসচিব মনে হয়, হুম প্রত্যেকটি ওই দলটার মহাসচিব মনে হয়। এবং কয়েকদিন আগে বাংলা পত্রিকা আসছিল, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় আসছিল যে বিএনপিতে 3জন মহাসচিব হওয়ার কথা। হুম হুম তার হুম মানে কি? একটা দলে 3টা মহাসচিব হওয়ার কারো কথা, মানে প্রসঙ্গটা কখন আসে? যখন দ্বন্দ্ব লড়াই হয়, এবং হুম সেটাকে হুম টিকিয়ে রাখতে হইলে দরকার হলে পদ দেওয়া হবে। পদ আছে, যেমন অনেক ভাইস প্রেসিডেন্ট পদ দেওয়া হয় 50টা। 50টা ভাইস হুম প্রেসিডেন্টের কাজটা কি? এটা কিচ্ছু না, অ্যাকোমোডেট করা। সুতরাং হুম এটা হুম সব দলে আছে, সব দলে আছে। এখন হুম আসেন, হুম হান্নান মাসুদ তো 100 গাড়ির বহর পাইতেছে না, কারণ যারা গাড়ি দেয়, যারা টাকা দেয়, তাদের কাছে হাসনাত আবদুল্লাহর যে ওজন হয়েছে, সার্জিস আলমের যে ওজন হয়েছে, হান্নান মাসুদের হয়তো সেই ওজনটা হয় নাই। হুম সেই হুম ওজন যখন হবে, এখন হয়তো সে 3টা গাড়ি পাইছে, পরে তাই পাবে। আর টাকার উৎস 5 স্টার ইফতার, এটা সব দলের জন্য প্রযোজ্য, নট ফর দেম অনলি। আমি খুব লজিক্যাল ভাই, আমার কাছে কোনো ইমোশন নাই, আমার কাছে কোনো ইমোশন নাই। এবং এটা বৈধ পৃথিবীতে আপনি ব্যবসায়ীরা টাকা দিবে, আপনি চাঁদা তুলবেন, দল চালিত, এটা বৈধ। কেন বৈধ? ইলন মাস্ক $200 মিলিয়ন দিছে হুম হুম ইয়েকে, ট্রাম্পকে, এবং সে 140 মিলিয়ন বোধহয় অলরেডি তুলে ফেলছে হুম হুম ব্যবসা বাণিজ্য নিয়ে। হুম হুম তো বিষয়টা হচ্ছে যে ইট ইজ অফিসিয়াল, আপনি চালাবেন কেমনে? আজকে সার্জিস আলমদের অবস্থান বড় দেখা ডোনেট করতেছে, কই আরো তো পুরান পার্টি আছে আমাদের যারা নিবন্ধিত, তাদেরকে তো কেউ 10 টাকাও দেয় না। হুম তারা হুম কিন্তু ওয়ান ম্যান শো পার্টি। হুম হুম তাতে রাইট। বড় সাবেক ভিপিটিপিও আছে দলের মধ্যে, কই তারা তো পাচ্ছে না 100 গাড়ি। হোয়াই দে আর গেটিং? সেই হুম দলগুলো চলে কিভাবে ভাই? হুম হুম আজকে রাজনৈতিক যে পরিস্থিতি আমাদের তাতে, এবং যে টার্মল সিচুয়েশন চলতেছে, একেবারে হুম অর্ধেক প্রেসিডেন্ট, অর্ধেক হইলো আওয়ামী লীগ, এই যে কি রাষ্ট্রপতি, অর্ধেক হইলো আওয়ামী লীগ বিরোধী ইউনূস সাহেবরা, এইরকম পরিস্থিতি, সব পলাতক, জজ পলাতক। তার ভিতরে যে টার্মল, এতে ইফতার পার্টির টাকা, 100 গাড়ির টাকা, একটা খুবই হালকা আলাপ আমার কাছে মনে হয়। বিকজ কোন পার্টি বলতে পারবে না তার টাকার উৎস কি। এবং এই সমস্ত লোকের টাকার উৎস যখন খোঁজে, তখন আমার কাছে হাস্যকর মনে হয় যে চাচার কবর কই, চাচি কান্দে কই,
কি নিয়ে আলাপ করা দরকার, কি নিয়ে আলাপ করছি, এই যে টাকার উৎস কই, এই বলায় এনসিপি বাতিল হবে, এই বলায় গাড়ির বহর বাতিল হবে, হবে? হবে না। কাজেই হুম এই আলাপগুলা ওয়েস্টেজ অফ টাইম, এবং আমার কাছে মনে হয় ভারী লোকের কাছ থেকে এই কথা আসা উচিত না। হুম 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 এর ফলে ভেরি আমার মনে সিম্পল। হয় যে যে একটা একটা ঐক্যের জায়গা, কারণ সবাই মানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেক ঠুনকো বিষয় নিয়ে তৃণমূল পর্যায়ে আম, এই ঠোকাঠুকি হচ্ছে, মারামারি হচ্ছে, বেশ কিছু প্রাণও গেছে এর ফলে, এবং একই সঙ্গে দলে দলে একটা বিভক্তি দেখা যাচ্ছে। এটা কি প্রত্যাশিত কিনা? দলে 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 বিভক্তি থাকবেই। কালকে পাওয়ারে যে পার্টিটা যাবে, আর বিভক্তি দেখবেন না আপনি, আর বিভক্তি দেখবেন না। কারণ তখন হাতের ইশারা অনেক কিছু হবে, থানায় ঢুকবে, হুম ওসি হুম সালাম দিবে। হ্যাঁ, সুতরাং আর বিভক্তি দেখবেন না পাওয়ারে না যাওয়া পর্যন্ত। পাওয়ারে গেলে দেখবেন বিভক্তি শেষ। ঠিক আছে? পাওয়ারে গেলে হুম বিভক্তি শেষ। পাওয়ারে যাওয়ার পর প্রথমে একটা লড়াই চলে, কে মন্ত্রী হবে, কে উপমন্ত্রী হবে, কে প্রতিমন্ত্রী হবে। এটা যখন থাইমা যায়, সেট হয়ে যায়, তখন রিকভার করে, যে প্রতিমন্ত্রী হওয়ার হুম কথা যে হয় নাই, সে অন্যভাবে টাকা রিকভার। ঘুরে ফিরে ভাই পাওয়ার আর টাকা, এর বাইরে কিছু বাংলাদেশের রাজনীতিতে নাই। এইবার আসেন হান্নান মাসুদ, তাকে রাস্তায় অ্যাটাক হুম করলো। কেন অ্যাটাক করলো তারে? কারা করলো? আচ্ছা, হুম কেউ কেউ বলছে বিএনপির লোক অ্যাটাক করছে, আমি যেটা জানি না আমি সেটা বলবো না, কিন্তু হুম অ্যাটাক হুম করছে কারা আমি সেটা বলে দিচ্ছি। হুম হুম হান্নান মাসুদের দলটার কোনো নিবন্ধিত দল না, হুম এখন পর্যন্ত নিবন্ধিত হয় নাই। আদৌ হবে কিনা তাও জানি না, কথার কথা বলছি, আমি তর্কের হুম খাতিরে বলছি। আচ্ছা, তারপরে নিবন্ধিত আরো অনেক দল আছে, তাদের কাউকে তো আঘাত করে না, এদেরকে কেন হুম আঘাত করতেছে? কেন? এটার মানে হচ্ছে এই, হান্নান মাসুদরা একটা অবস্থান নিয়ে বাজারে আসছে, অ্যান্ড ইটস এ নিউ প্রোডাক্ট। আপনি হুম যদি আহ, বিভিন্ন রাজনৈতিক দল, প্রত্যেকটা দলের কিন্তু প্রোডাক্ট আছে বাজারে, মানে কে কি জি করবে, তার কি আইডিওলজি, হুম এগুলো হুম হলো রাজনৈতিক দলের প্রোডাক্ট। হান্নান জি মাসুদরা কি প্রোডাক্ট নিয়ে আসছে বাজারে? হান্নান মাসুদরা আইসে জনগণরে বলতেছে যে ভাই, হুম আমরা একটা প্রোডাক্ট নিয়ে আসছি, কি? আমরা ফেসিজম বিরোধী শক্তি, জি আমরা এই প্রোডাক্টটা বাজারজাত করতে চাই, হুম এবং হুম এই প্রোডাক্ট বাজারজাত করতে চায়, এবং হুম এই হুম হুম প্রোডাক্টটায়, এই প্রোডাক্টটা কারা কারা সমর্থন করে প্রাথমিকভাবে আমি আপনাকে বলে দিচ্ছি। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, সেই দলের মধ্যে, সেই দলের সাথে যে জনগণগুলো সম্পৃক্ত, তারা তাদের দলীয় আইডিওলজিতে চলবে। কিন্তু এই দলগুলোর বাইরে যে জনগণটা আছে, আমি নিশ্চিত করে বলতে পারি তারা ফ্যাসিজম বিরোধী শক্তিটাকে পছন্দ করছে, যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। তাইলে আপনি জি একটা প্রোডাক্ট নিয়ে আসছেন, সেটা লুফে নিচ্ছে কারা? যারা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ত না, সেই জনগণগুলা। সেই জনগণের সংখ্যাটা তো একেবারে কম না। হুম সুতরাং এই প্রোডাক্টটা যদি ভালোভাবে মার্কেটিং হয়, তাইলে পরে ক্ষতি হবে কাদের? তারা তাদেরকে আঘাত করতেছে। হুম 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 রাইট এটা হলো পরিচয়, যারা জি তাদেরকে জি আঘাত করতেছে। হুম হুম দ্বিতীয় দফা, যারা ফেসিজম বিরোধী শক্তিটাকে উত্থান চায় না, তারা পছন্দ করতেছে, অর্থাৎ ফেসিজমের পক্ষের শক্তি। এখন আঘাত যে করুক, এদেরকে যারা আঘাত করবে, এরা যেহেতু একদম পরিকল্পিতভাবে ফেসিজমের বিরোধী শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, একটা দল হুম হতে হুম যাচ্ছে, তাকে যে আঘাত করবে, সেই ফেসিজমের পক্ষের শক্তি। সিম্পল হিসাবটা। কাজে আপনি এখন খুঁজে বাইর করেন কে আঘাত করবে। তাকে কোনো ইন্ডিভিজুয়াল আঘাত করেনি, তাকে সাধারণ কোন জনগণের চারটে লোক একত্রে মিলে গিয়ে প্ল্যান করে তাকে মারেনি, তাকে মারছে যারা ফেসিজম বিরোধী শক্তিটাকে পছন্দ করেন না। তো এবার খুঁজে বাইর করেন কারা জি মারছে। এখন আসেন, এই হুম ফেসিজম বিরোধী শক্তিরে যারা আঘাত করছে, তাতে লাভ ক্ষতি কার? লাভ ক্ষতি, লাভ হচ্ছে ফেসিজম বিরোধী শক্তির পক্ষে হান্নানদের। কেন লাভ হচ্ছে? আমরা বিগত 16 বছর দেখছি বিএনপি কে সকাল বিকাল গাইলেছে। এই যে আমাদের বেগম খালেদা জিয়া বলেন, তো তারেক জিয়া বলেন, তার সবাইকে ঘুমের থেকে উঠেই হাসানুল্লাহ কিনু, হাসান মাহমুদ এবং আওয়ামী লীগের যে দলনেত্রী, তাদের প্রথম কাজই ছিল তাকে গালি দেওয়া। হুম আর হুম গালি দেওয়ার মধ্যে একেবারে বস্তির ভাষায়। তাতে হুম কি বিএনপির লোকসান হয়েছে নাকি লাভ হয়েছে? ওই হুম হুম গালাগালি করে 16 বছর বাজারে টিকায় রাখছে বিএনপি কে আওয়ামী লীগ। হুম ঠিক একই কায়দায় আওয়ামী লীগও কিন্তু কঠিন শক্তি প্রয়োগ করছিল এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, হুম পারেনি। হুম তো একইভাবে হান্নান মাসুদরা হলো
ফ্যাসিজমের বিরুদ্ধ শক্তি, তাদেরকে যারা দমাইতে চাইবে দমাইতে থাকেন। আওয়ামী লীগ যখন পারে নাই, আপনারা পারবেন কি গ্যারান্টি আছে? বরং আপনারা তাদেরকে গেইন করতে দিচ্ছেন। কারণ আমি আবারও বলছি, দলের সাথে সম্পৃক্ত নয় এমন সমস্ত জনগণ ফ্যাসিজমের বিপক্ষের শক্তিতে আছে। ভোট দিবে কি দিবে না, দিতেও পারে, এবং সেই ভোটে লাভ নাও হতে পারে। কিন্তু পরীক্ষিত দলগুলোকে সবাই আমরা ভোট দিয়ে দেখছি, ক্ষমতায় যাওয়ার পর 100% দল কেন্দ্রিক, এবং প্রশাসন কুক্ষিগত হয়েছে সব দলই যে যতটুকু পেরেছে। হাসিনা পারছে একেবারে ন্যাকেড হইতে, অন্যান্য দলও একই জিনিস করতো। সুতরাং বিষয়টা পরিষ্কার। জি, অনেক ধন্যবাদ। দর্শক শুনছিলেন একেবারে সাম্প্রতিক বেশ কয়েকটা বিষয় নিয়ে আবু হেনা রাজ্জাকীর একেবারে স্বাধীন মুক্ত মতামত। বস্তুনিষ্ঠ ভাবেই তিনি সেই মতামত গুলো দিয়েছেন। আমাদের এই আলোচনা আমরা এভাবেই আসলে চালাতে চাই। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।